কি আমাদের জাত আর ধর্মই বাকি, কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজর বানাচ্ছি, কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজর বানাচ্ছি, যে ইট দিয়ে তৈরি হবে তোমাদেরই ঘর, যে ইট দিয়ে তৈরি হবে তোমাদেরই ঘর, সেই ইটেরই পাঁজর দুলে মিলাচ্ছি সব হাত। আজকে সমস্যাটা হচ্ছে আমরা জাত ধর্ম নিয়ে সংখ্যালঘু বিচার করছি, সব কিছু করছি, কিন্তু 18 ডিসেম্বর 1992 সালে ইউনাইটেড নেশন গঠিত হয়। অর্থাৎ একটা সময় যখন মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, তখন কিন্তু এই জাত ধর্ম রাষ্ট্র নামক বস্তুটা ছিল না। পরবর্তীকালে মাতৃতান্ত্রিক ব্যবস্থার পরে বাহুবলী পুরুষেরা তাদের কায়েমি স্বার্থে তৈরি করলো রাষ্ট্র নামক যন্ত্রটা। সেই রাষ্ট্র নামক যন্ত্রের সাথে সাথেই গড়ে উঠল ইউনাইটেড নেশন, যা টোটালটাই এই আমাদের যারা খেতে কলে খামারে মজুরে কাজ করছি তাদের জাত ধর্মের বিচার নেই, যারা খেতে কমলে একসাথে কাজ করছি তাদেরও জাত ধর্মের বিচার নেই। এই রাষ্ট্র নামক যন্ত্রটা সমস্ত নিপীড়নের হাতিয়ার হিসাবে তারা পাথেয় করে তুলল জাত ধর্মের বিভাজন বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে। কিন্তু অদ্ভুত, ভারতবর্ষের মাটিতে আমরা দেখছি, কারণ এটা তো আমাদের আকাঙ্ক্ষিত ছিল না। নতুন প্রস্তর যুগ পুরাতন প্রস্তর যুগ থেকে ঘাটতে গেলে, মানুষের বিবর্তন বাদ দিয়ে ঘাটতে গেলে, দেখতে গেলে আজকে এই সংখ্যালঘু দিবস উদযাপন করতে হবে, এটা তো নয়। আসলে সংখ্যালঘু নয়, সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে কারা, তারা যদি সংখ্যালঘু হয় তাহলে বৃহৎ শক্তি কারা, আমার রাষ্ট্রটা চালাচ্ছে কারা, তারাই তো সংখ্যালঘু। কিন্তু ধর্মের বিচারে জাতের নিরিখে ভারতবর্ষের মাটিতেও আজকে সংখ্যালঘু দিবস ইউনাইটেড নেশনের তাদের যে বিভিন্ন দিবসগুলো পালন করে সেই দিবস আমরাও পালন করছি, তারাও পালন করছে। শুধু এইটুক বলবো যে আমাদের সংবিধানের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন বড় বড় কথা বলছেন, তারা সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে। আর্টিকেল 29, 30, 350, 350 বি, ইট ইজ বাট ইট কি বলবো, নট আইডেন্টিফাইড, হ্যাজ নট বি গিভেন হোয়াট ইজ দ্য মাইনরিটি। আপনারা অনেকেই বলছেন হয়তো, অদ্ভুতভাবে দেশটায় আদিবাসী যারা, তারা কিন্তু সংখ্যালঘু বলছে না। আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে আদিবাসীদেরকে এখনও হিন্দু আনিয়ে রাখা হয়েছে, যেটা স্ট্রংলি অপোজ করছি। খেয়াল করে দেখবেন এই আজকে সংখ্যালঘু দিবসে ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদেরকেই সিগনিফিকেন্ট করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে। আদিবাসীরা কোথায় হারিয়ে গেল? SC, ST, শিডিউল কাস্টটা হিন্দু ধর্মাবলম্বী, ওবিসির মধ্যে হিন্দু ধর্মাবলম্বী মুসলিম ধর্মীয়গতভাবে মুসলিমরা আছেন। ST যারা এই দেশটাকে গড়ল, যারা আর্যদের বিরুদ্ধে যে অনার্যদের লড়াই, যার মধ্যে দিয়ে রাষ্ট্রের আজকে যারা সনাতনী হিন্দু বলে নিজেদেরকে দাগানোর চেষ্টা করছে, সেই সিন্ধু উপত্যকায় লড়াইটা করেছিল যারা আজও পিছিয়ে পড়া অর্থনৈতিক বলে, যারা সংস্কৃতিগতভাবে আজও পিছিয়ে পড়া, তাদের কথা কিন্তু এই সংখ্যালঘু দিবসে কেউ বলে না, আমার রাষ্ট্র বলে না। কারণ রাষ্ট্র চায় তার নিপীড়ন যন্ত্র তার কায়েমি স্বার্থ সিদ্ধি করবার জন্য, অর্থনৈতিকভাবে যে কর্পোরেট পুঁজি দাসত্ব করবার জন্য মানুষকে তৈরি করো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তাদেরকে। তাই সংখ্যালঘু দিবসে আমাদের আওয়াজ হোক। আজকে একটাই কবিতা দিয়ে আমি শেষ করব, যে আজ পুলিশ ওরা ধরতে এসছে আমাকে, কমিউনিস্টদের, তখন আমি কিচ্ছু বলিনি। শেষে ওরা ধরতে এলো সোশ্যালিস্টদের, তখনও আমি কিছু বলিনি। তারপর ওরা ধরতে এলো গণতান্ত্রিকদের, তখনও আমি কিছু বলিনি। তারপর ওরা ধরতে এলো সমাজতান্ত্রিকদের, তখনও আমি কিছু বলিনি। শেষে আমাকে যখন ধরতে এলো, তখন পিছিয়ে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। এই অবস্থা আজকে তৈরি হচ্ছে। সুতরাং প্রতিবাদটা জরুরি, সেটা ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি, সে বাংলাদেশের প্রতিবাদ তারা যেমন করছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বলি, আমি নিজে যাচ্ছি বাংলাদেশে সমস্ত জায়গা ঘুরতে, খুব শিগগিরই এই মাসেই রওনা দেবো পার্টির থেকে ছুটি নিয়ে। আমি তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে হাজির করব। যা প্রচার এখানে হচ্ছে তার 100% টেম্পার্ড, 80%, 90% টেম্পার্ড করে এখানে RSS
আর ওপারের উগ্র মৌলবাদীদের তায়ে যখন আমরা 92 সালে বাবরি মসজিদ ভাঙার সময় বলেছিলাম গোলাম আজম আদমানি এ খায় ফুলো মাত, আজকেও সেই একই চেষ্টা করছে এখানকার ভোটবাজি রাজনীতিকে কায়ের করার জন্য। মিডিয়াও সাহায্য করছে এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তার দলগুলোকে অক্সিজেন যোগাচ্ছে বাংলাদেশের কিছু মিথ্যা প্রচার করে। সেদিকে কান না দিয়ে আমরা ধর্মনিরপেক্ষ মানুষ যারা সত্যিকারের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলি, তাদের দরকার অবিজেপি অতৃণমূল যারা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে ইউপির বুকে যখন দাঁড়িয়ে আমাদের মানে মসজিদকে একটা মাপকে কেন্দ্র করে সেখানে নিধনযোগ্য করা হয়, কে কী খাবে তার ঠিক করে দেওয়া হয়, যেটা আমার স্বাধীনতা সংবিধান বিরোধী, সেরকম একটা শক্তির বিরুদ্ধে ধর্মীয়বাদী ফ্যাসিবাদী শক্তি বিরোধী এবং স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের আপামর একটা ঐক্যর বাতাবরণ তৈরি করে পথে শুধু রাস্তায় নির্বাচনী জোট নয়, রাস্তায় থেকে লড়াইটা খুব জরুরি। তবেই আমরা পারবো ফ্যাসিবাদ এবং এই স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতাকে রুখতে। এই আহ্বান রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ তাপসদাকে। তাপসদা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন যে রাস্তায় যদি না করি আমরা লড়াইটা, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে, সেটা বাংলাদেশেই হোক সেটা ভারতবর্ষেই হোক। রাজনীতির কারবারি যারা, রাজনীতিকে যারা কারবার মনে করে, রাজনীতির রুটি শাখা তারা শুরু করেছে, তারা শুরু করবে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলেই আমি পরবর্তী বক্তার কাছে দিয়ে দেবো যে যার একটা টেলিফোনে মানে মিডিয়া দাবি করে, তার পার্টি দাবি করে, কেন্দ্র সরকার দাবি করে, যার একটা টেলিফোনে মানে প্রবল প্রতাপশালী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নাকি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। তাহলে সেই নরেন্দ্র মোদীর টেলিফোন ইউনূসের কাছে যায় না কেন? নরেন্দ্র মোদী নির্বাক কেন যে সরব মোদী সবসময় সব বিষয়ে কথা বলেন, হঠাৎ নীরব মোদীতে পরিণত হলেন কেন? এই প্রশ্নটাও কিন্তু বললে চলবে না। এখন আমরা শুনব সিপিআইএম রাজ্য নেতৃত্ব এবং কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড কল্লোল মজুমদারের থেকে। এখন ভাইজানকে উত্তরীয় পাঠাবেন মাহিউদ্দিন মাহি। ভাইজানকে আমরা বরণ করে নেব, মাহিউদ্দিন মাহি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। এখন বক্তব্য রাখবেন কল্লোল মজুমদার। আচ্ছা, শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আজকের কনভেনশনে যারা এসছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একটু দেরিতে শুরু হয়েছে, ঠিক সময় আবার শেষ করতে হবে কনভেনশনটা। অনেকে আছেন দূরে যাবেন, তার ফলে কম কথায় কতগুলো কথা নিশ্চিতভাবেই এখানে রাখবার চেষ্টা করব। সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে 18ই ডিসেম্বর দিনটা এবছর বিশেষ করে যারা এই প্রশ্নে লড়াই সংগ্রাম করছেন অনেক দিন ধরে, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিকভাবেও যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটছে, তাতে সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত ব্যাপারে আমাদের নূতন করে সরব হওয়ার সময় এসছে। আমরা মনে করি এই সরব হওয়ার কাজটা যথেষ্ট পরিমাণে আরও ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে। নাহলে যে চ্যালেঞ্জ আজকে উপস্থিত হয়েছে, এই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারবো না। আজকে অনেক কর্মসূচি হচ্ছে, আমরা অনেক আগেই জেনেছিলাম আইএসএফের পক্ষ থেকে সঠিকভাবেই আজকে নির্দিষ্টভাবে তাদের নিজেদের উদ্যোগে এই কর্মসূচি তারা অন্যদেরও আহ্বান করেছেন। আমাদের মনে হয়েছে এটা একটা খুব ভালো উদ্যোগ। আইএসএফ দলটা যখন প্রথম তৈরি হচ্ছে, সেকুলার ফ্রন্ট, তখনও আমরা উৎসাহিত হয়েছিলাম, কারণ ধর্মনিরপেক্ষতার যে লড়াইটা অনেক রাজনৈতিক দল অন্যান্য কাজের সাথে করছেন, তাতে এটা একটা বাড়তি শক্তি দেবে, আরও অনেক অংশের মানুষকে কাছে আনতে পারবে, এটাই আমাদের মূল্যায়ন ছিল। আজকে দাঁড়িয়ে আপনারা শুনলেন যে 92 সালে বিশেষ করে ভারতবর্ষে 6ই ডিসেম্বরের নক্কারজনক ঘটনার পর 12টা দিন বাদে 18ই ডিসেম্বর আন্তর্জাতিকভাবে রাষ্ট্রসংঘ প্রয়োজন বোধ করেছিল একটা আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে দিনকে নির্দিষ্ট করবার।
আসলে তারা সেদিন একটা ঘোষণাপত্র তৈরি করেছিল, পরে এই দিনটাই আন্তর্জাতিক ক্ষেত্রে পালিত হয়। আমাদের দেশে শুনলে অবাক হবেন যে 22 সালে, এই 2022 সালে 18ই ডিসেম্বর, এতদিন পরে এটাকে ন্যাশনাল মাইনরিটি রাইটস ডে হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এবং তখন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সরকারি, কিন্তু আন্দোলন সংগ্রাম এই প্রশ্নে জনপ্রিয় বক্তব্য যখন একসাথে হচ্ছে, কি পার্লামেন্ট কি সরকার সেখানে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে 22 সালে, অনেক পরে। আমরা পালন করছি আজকে এই কারণে, আমাদের দেশে, যে দেশে আমরা বাস করি, যে দেশের স্বাধীনতা আমরা সবাই মিলে এনেছি, খান আবদুল গফ্ফর খান থেকে শুরু করে, প্রীতলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ খান, তাদের সকলের কুরবানির মধ্য দিয়ে ভারতবর্ষ 200 বছরের বেশি উপনিবেশবাদকে সরিয়ে নিজেদের বৃহত্তম গণপ্রজাতন্ত্র স্থাপন করেছে। আমরা বলি আমরা গর্বিত। আমি শুধু আপনাদের কাছে আমাদের বক্তব্য বলার আগে কয়েকটা বক্তব্য স্মরণ করিয়ে দেব। স্বাধীনতার পর যখন দেশ গঠন হচ্ছে, তখন মহাত্মা গান্ধী বলছেন এই প্রশ্নে একটা কথা, একটি জাতির শ্রেষ্ঠত্ব পরিমাপ করা হয় কিভাবে তার দুর্বলতম নাগরিকের সাথে তারা আচরণ করে। মহাত্মা গান্ধী। আচ্ছা, ব্যক্তি হিসেবে আপনি, ব্যক্তি তো সবচেয়ে সংখ্যালঘু, একজন ব্যক্তি, আমি তো সবচেয়ে সংখ্যালঘু, যে কোনো মানুষই তাই। অনেক ব্যক্তির সমষ্টিতে অপরাপর সংখ্যালঘু বা সংখ্যাগুরুরা তৈরি হচ্ছে। যারা বেশি তারা সংখ্যাগুরু যে কোনো দেশে। এখন এই যে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, নাগরিক স্বাধীনতার প্রশ্ন, এগুলো সব সংযুক্ত। সেই কারণে দাঁড়িয়ে আমরা একটা স্লোগান দিচ্ছি, আজকে আমরাও একটা কর্মসূচি 5টা থেকে করব। এই স্লোগানটা নূতন না, তা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের দ্বারা সংখ্যালঘিষ্ঠের ন্যায্য গণতান্ত্রিক অধিকার, ন্যায্য অধিকার, তার স্বীকৃতি হচ্ছে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। গণতান্ত্রিক আপনি হতে পারবেন না, মহাত্মা গান্ধীর ওই কথাটাই, সভ্যতার পথে এগোতে পারবেন না। আধুনিক বিভিন্ন দেশ সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করা, সুরক্ষা করা, বিস্তৃত করা, স্বীকৃতি দেওয়া, এটাকে বাদ দিয়ে তো সভ্য দেশ হতে পারে না। এবং তারাই গণতন্ত্রকে শেষ অবধি হত্যা করে, যারা সংখ্যালঘুদের ন্যায্য অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে অস্বীকৃত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ শুধু মহাত্মা গান্ধী না, বলছেন মার্টিন লুথার কিং কি বলেছেন দেখুন, বলছেন যে কোনো জায়গায় অন্যায় সর্বত্র ন্যায় বিচারের প্রতি একটা হুমকি। অন্যায় কে করছে বড় কথা না, কিন্তু অন্যায় হচ্ছে ন্যায় বিচারের যে ব্যবস্থাটা আছে সেটাকে নষ্ট করবার জন্য একটা হুমকি। এখন সংখ্যালঘু অধিকার, সে অধিকারকে যদি রক্ষা করতে হয়, তাহলে সংখ্যালঘুদের সমস্যাগুলো কি? সংখ্যালঘুদের এই সমস্যাগুলোর মধ্যে কোনটা ন্যায্য? সংখ্যালঘুদের ন্যূনতম অস্তিত্ব, শিক্ষা, বাসস্থান এবং খাদ্য, তার প্রতি তাদের অ্যাক্সেস আছে কিনা, পৌঁছতে পারে কিনা, এই সব প্রশ্নকে আমরা বামপন্থীরা রিলেট করবার চেষ্টা করি। আখতারুজ্জামান আজাদের একটা অসাধারণ কবিতা আমি আমার বন্ধুদের কাছে পাঠালাম, যখন বাংলাদেশের ইস্যু নিয়ে বিশেষ করে হিন্দুরা খুব গরম হয়ে গেল। টালিগঞ্জে যাচ্ছি, যাদবপুরে যাচ্ছি, বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে, আপনারা কিছু কথা বলছেন না কেন? আর বিজেপি রোজ রিপাবলিকান টিভি থেকে শুরু করে বাকি মিডিয়া, এটাও আমরা বুঝি যে এই বড় মিডিয়া এরা হচ্ছে বড় পুঁজিতে চলে, একচেটিয়া পুঁজি দখল করে ফেলেছে। আপনি তাদের কাছে অনুনয় বিনয় করলে ও তার লাইন চেঞ্জ করবে না। আমাকে তার বিকল্প, জনগণের ভাষ্য, জনগণের কণ্ঠস্বর, দরকার হলে জনগণের মিডিয়া, তাকে প্রতিষ্ঠিত করবার লড়াইয়ের পথেই যেতে হবে। কিভাবে ঢুকিয়ে দিচ্ছে এই বিভাজন শ্রমজীবী মানুষের লড়াইয়ের মধ্যে। আখতারুজ্জামান আজাদ একটা কথা লিখেছিলেন, না হিন্দুর পক্ষে না মুসলিমের পক্ষে, আমি শুধু সেটা বলেই আমার বক্তব্য শেষ করব। লিখছেন, এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে,
বক্ষ ভাষাও ফিলিস্তিনে খুনের খবর পেলে। রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো, ভাষাও পুরো আকাশ পাতাল, ভাষাও তুমি চাঁদো। অশ্রু তোমার তৈরি থাকে স্বচ্ছ এবং তাজা, হ্যাসের পরে লিখছ তুমি বাঁচাও বাঁচাও গাঁজা। গাজা কোথায় থাকে অশ্রু তোমার শুধুই নরম স্বরে, তোমার আমার বাংলাদেশে হিন্দু যখন মরে। মালেক খালেক মরলে পরে শক্ত তোমার চোয়াল, যখন মরে নরেশ পরেশ শূন্য তোমার ওয়াল। তখন তোমার ওয়াল জুড়ে পুষ্প এবং পাখি, কেমন করে পারছো এমন প্রশ্ন গেলাম রাখি। তারপরেই বলছেন, জঙ্গ জেহাদ করলে অনেক, জয়টা বা কার হলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। তোমরা যারা দত্ত কুমার মৎস্য ঢাকো শাকে, কবির লেখা পক্ষে গেলেই ভজন করো তাকে। মুসলমানের নিন্দে করে লিখলে কোথাও কিছু, তালির পরে দিচ্ছ তালি, নিচ্ছ কবির পিছু। কিন্তু তোমার অশ্রু আহা কেবল তখন ঝরে, বাংলাদেশের কোথাও কেবল হিন্দু যখন মরে। পুরলে তোমার মামার বাড়ি, জীবন গেলে কাকুর, তখন তোমার কান্না শুনি রক্ষে করো ঠাকুর। কালির ডেরায় লাগলে আগুন, তখন কেবল ডাকো, রহিম করিম মরলে তখন কোথায় তুমি থাকো। বাংলাদেশে সুশীল তুমি, ভারত জুড়ে জম, মুসলমানের মূল্য তখন গরুর থেকেও কম। পূর্ণ হলো 14 কলা, এবার বাকি 16, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। বাংলাদেশের কস্তা গোমেজ যিশুর দলের লোক, বোমায় ওরে গির্জা যখন, তখন কেবল শোক। বস্তা ভরা শোকের রঙে কস্তা যখন রাঙে, যিশুর নামে মারলে মানুষ নিদ্রা কি আর ভাঙে। মরণ হলে মুসলমানের হয় না কাঁদার ইস্যু, গভীর ঘুমে থাকেন তখন বাংলাদেশের যিশু। খেলার উপর চলছে খেলা, টমের সাথে জেরি, বঙ্গদেশের সন্তানেরা এমন কেন মেরি। তোমরা যারা কস্তা কোমেজ কিংবা রোজারিও, মুখের উপর মুখোশ খুলে জবাব এবার দিও। সবার উপর সত্য মানুষ কেমন করে ভোলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। রোহিঙ্গাদের রক্তে যখন বার্মা মরণকূপ, বাংলাদেশের বৌদ্ধ যারা মরার মতন চুপ। ভিক্ষু যখন বলছে হেঁকে রোহিঙ্গাদের কাটো, তখন কেন হে বড়ুয়া ওষ্ঠে কুলু পাটো। এমন করেই মরছে মানুষ ধর্ম নামের ছলে, বাংলাদেশের বৌদ্ধ কাঁধে বুদ্ধ যখন জলে। যখন জলে বৌদ্ধ বিহার, যখন রামুর পাহাড়, সব বড়ুয়ার জবান জুড়ে শান্তিবাণীর বাহার। শান্তিবাণীর এমন বাহার তখন কোথায় থাকে, রোহিঙ্গারা যখন মরে নাফের জলের মাকে। বৌদ্ধ তোমার কিসের দ্বিধা, দ্বন্দ্বে কেন দোলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। পাগড়ি দেখি পৈতা দেখি আকাশ জুড়ে ফানুস, চতুর্দিকে চতুষ্পদী হচ্ছি কজন মানুষ। জগৎ জুড়ে সৈয়দ কত কত গোমেজ বসু, খতম কজন করতে পারি মনের মাঝের পশু। মরণ খেলায় হাঁটছে কে বা জিতছে কে আবার কেড়ে, মরছে মানুষ দিনের শেষে যাচ্ছে মানুষ হেরে। হারা জেতার কষতে হিসেব মগজ খানিক লাগে, একটুখানি মানুষ হয়েও কফিন হওয়ার আগে। রক্ত খেলা অনেক হলো, সময় এবার থামার, বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার। তিনি তার ভাষায় বলেছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেকে বলবেন, এটুকু বলেই আগামী দিনে এই লড়াই যত আক্রমণ আসুক, এই আরএসএস বজরং দল বিজেপি আরও বড় বড় আক্রমণ আনবে। মেজরিটি কমিউনালিজম আর মাইনরিটি কমিউনালিজম প্রকাশ্যে আগ্রাসী হতে না পেরে তারা সন্ত্রাসবাদের দিকে যাওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম। এটা আমরা সকলে মিলে এগোতে পারবো, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।